দুর্বার রাজশাহী টিমটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। ফর্ম যেমন তেমন, পারফরমেন্স যাই হোক, আলোচনায় সবসময় থেকেছে একদম টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত। নানান রকম নাম সোশ্যাল মিডিয়াতে, নানান রকম ট্রল, নানান রকম পান তারা দেখেছে, এবং মাঠে তারা ভালোও খেলেছে একেবারে, যে কিন্তু সিলেট ঢাকার চেয়ে বেটার খেলেছে। তো প্রথমবার দুর্বার রাজশাহী টিমটা এসছে। তো এই যে আলোচনা সমালোচনার মধ্যে বিসিবি যারা কিনা এই ফ্র্যাঞ্চাইজিটাকে অ্যালোকেট করেছে, নিশ্চয়ই অনেক কিছু শিখেছে তারা এবার। এক্স্যাক্টলি, আপনি যেটা বলছিলেন যে রংপুর এবং রাজশাহী দুটো একই অঞ্চল এবং রুটটা একই হলো, দুইটা ফ্র্যাঞ্চাইজি আসলে পুরো বিপিএল এ দুই মেরুতে হেঁটেছে। এবং রংপুরের ক্ষেত্রে আমরা বেশ কিছু, মানে তারা থ্রু আউট দ্য ইয়ার্স তারা বেশ দারুণ একটা ফ্র্যাঞ্চাইজি হিসেবে কাজ করে যাচ্ছে। এবং রাজশাহী প্রথমবার এলো এবং তারা আসলে বিব্রতকর পরিস্থিতিতে শুধু তারাই পড়েনি, শুধু বিপিএলকে তারা ফেলেনি, বিসিবিকে তারা একটা বিব্রতকর অবস্থায় ফেলেছে। তারা বাংলাদেশের ক্রিকেটকে আলটিমেটলি, এবং বাংলাদেশের যে গভর্নমেন্ট যারা আসলে এই বিপিএলটাকে নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল, তারা, আমরা জানি যে প্রথমবার আমরা দেখলাম যে এনএসসি থেকে 31 কোটি টাকা দেয়া হয়েছিল স্টেডিয়ামগুলো সংস্কার করার জন্য, এবং অ্যাডভাইজর, চিফ অ্যাডভাইজর পর্যন্ত ইনভলভ হয়েছিলেন এই টুর্নামেন্টটাকে কেন্দ্র করে। ফলে যখন এই পর্যায় থেকে আপনি সাপোর্ট পান, তারপরও যখন এই কলঙ্কের দাগগুলো একটা দলের জন্য লেগে যায়, তখন আসলে সেটা পুরো দেশের জন্য বিব্রতকর। আরেকটা ইন্টারন্যাশনাল আঙিনাতে কীভাবে বিব্রতকর, আমি একটা উদাহরণ আপনাকে দিই। ধরেন কালকে আমরা একটা খবর শুনছিলাম যে রাজশাহীর প্লেয়ার, যারা ফরেন প্লেয়ার, তারা আসলে তাদের দেশে ফিরতে পারছেন না, কারণ তাদেরকে টিকিট দেওয়া হয়নি, প্লাস তাদের হোটেল ভাড়াও আসলে মেটানো হয়নি। ইনফ্যাক্ট বাস ভাড়াও বাকি আছে, বাসের ড্রাইভারদের বেতনও বাকি আছে। এবং যেই যে লিস্টটা যদি আমরা একবার বলি আপনাদেরকে, যে আপনি যেটা বলছিলেন যে পুরো ক্রিকেট ফ্র্যাটার্নিটিরই অপমান, আসলে এই যে লিস্টটা করতে গিয়ে মানে আমার নিজের বিব্রত লেগেছে। যে অভিযোগগুলো এসছে, আমরা যদি এক নজর একবার দেখে নিই টুর্নামেন্টের শুরু থেকে, খেলোয়াড় ও স্টাফদের পাওনা মেটানোতে অনেক দেরি তারা করেছে। তারপর দেখা গেল 25% পেমেন্ট দিল, সেখানে চেকটা তাসকিনদের চেক বাউন্স করলো। তারপর দেখা গেল 4টা বিদেশি প্লেয়ার যে খেলাবে, অনেকের বরং মধুর সমস্যা হয়ে যায়, মনে হয় বরিশাল, রংপুর কিংবা এর আগে কুমিল্লা দেখেছে 4টা প্লেয়ার খেলাবে সেটা নিয়ে ডিসকাশন, আর তাদের হয়েছে 4টা কিভাবে পূরণ করবে সেটা নিয়ে ডিসকাশন হয়েছে। টুর্নামেন্টের মাঝপথে হঠাৎ দেখা গেল এনামুল হক বিজয় দারুণ ছন্দে ছিলেন, দারুণ সেঞ্চুরি করলেন, তারপরের দিন পরের ম্যাচে ক্যাপ্টেন্সি থেকে তাকে সরিয়ে তাসকিন আহমেদকে নেওয়া হলো। ঠিক আছে, সেটা সাপেবর হয়েছে, তাসকিন আহমেদ ভালো লিড করেছেন। হোটেল ভাড়া চিটাগংয়ে বাকি আছে, ঢাকায় বাকি আছে, আমি জানি না মানে কীভাবে তারা মিটিয়েছে কিনা বা কতদূর প্রোগ্রেস হয়েছে। বিদেশি প্লেয়ারদের হঠাৎ করে তারা স্ট্রাইক করে বসলেন, খেলার আগের দিনে তারা মাঠে যাবেন না। তাসকিন গিয়ে রিকোয়েস্ট করলেন, তারা সেই রিকোয়েস্টটা রাখলেন না। তাসকিন বললেন, ওকে ইটস ইউর কল, আসলে আসো, না আসলে আমার কিছু করার নেই, আমি তো ঘাট ধরে তোমাকে মাঠে নিয়ে যেতে পারবো না। টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তারপর যেটা আপনি সবশেষ বললেন যে বিদেশিদের এখন নিজ দেশে পাঠানোতে তারা দেরি করছে, এবং রায়ান বার্লের মতো প্লেয়ার এখনো দেশে রয়ে গিয়েছেন, তারা আরো 3-4 দিন আগে তাদের টুর্নামেন্ট কেল্লাফতে হয়ে গিয়েছে। এবং এই জায়গাটাতে যে আপনি বার্লের কথা বলছিলেন, এবং আরো 2-1 বিদেশি ক্রিকেটার আমি যতটুকু জানি, তারা আসলে গতকালকে দুপুরবেলা গুলশান বনানীর রাস্তায় হাঁটাহাঁটি করেছেন, তারা দোকানে ঘুরেছেন। তো নিজেদের যে লাঞ্চ সেটাও তারা তাদের হোটেলে করতে পারেনি, নিজেরা গিয়ে লোকাল দোকান থেকে গিয়ে খাবার, নিজেদের খাবার কিনে নিজেরা হোটেলে এসে খেয়েছেন। একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার যারা বাংলাদেশে এসেছেন একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে। এবং আমার কাছে আরো বিব্রত লেগেছে কি জানেন, আমি রায়ান বার্লের একটা ইন্টারভিউ করেছিলাম চিটাগাঙে, সেখানে বার্লকে আমি, বার্লের সেই ফেমাস টুইটটা তো নিশ্চয়ই আপনাদের মনেই আছে, এবং তখন আমি তাকে জিজ্ঞেস করছিলাম, এই যে তুমি এখন অনেক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছো, ওই টুইটার পর অনেক স্পন্সর তুমি পেয়েছো, নিশ্চয়ই জিম্বাবুয়ের ক্রিকেটের চেহারারও অনেকটা পরিবর্তন হয়েছে। সে বলছিল যে পরিবর্তন হয়েছে, তার দেশের ক্রিকেটের চেহারার পরিবর্তন হয়তো বা হয়েছে, কিন্তু আমার দেশের ক্রিকেটের হালটা যে কি, মানে বাল হয়তো বা ভাবতে পারেন যে তোমাদের দেশের অবস্থাও তো খুব একটা ভালো বলে আমি দেখছি না। ফলে আমার মনে হয় এরপরে বার্লের সামনে গিয়ে দাঁড়াতে একটু বিব্রত লাগবে, যে মানে তিনি বলতেই পারেন আমাকে যে এই সিচুয়েশন আমাকে পড়তে হয়েছে। ফলে এইটা আসলে আমাদের গোটা বাংলাদেশের ক্রিকেটের সামগ্রিক একটা ফ্র্যাঞ্চাইজি, কিন্তু বার্ল কি চিন্তা করবেন আপনি দেখেন, সে তো বলবে যে বিপিএল এ আমি এসেছি খেলতে, বাংলাদেশে খেলতে গেছি, তার কাছে তো বার্তাটা সেরকমই। বা বাইরের যারা ক্রিকেটার আছেন, যারা ইন্টারন্যাশনাল মিডিয়াতে এই নিউজগুলো দেখছেন, তাদের কাছে তো বার্তাটা এমন, তারা তো আর দেখছে না যে রংপুর কিভাবে টিম চালাচ্ছে, তারা দেখছে না যে বরিশাল কিভাবে টিম চালাচ্ছে, তারা শুধু রাজশাহী নিউজগুলো, এক্স্যাক্টলি, তারা বাংলাদেশ রাজশাহী নিউজগুলো যাচ্ছে এবং তারা এটা বাংলাদেশের একটা ফ্র্যাঞ্চাইজি হিসেবেই তারা জানছে। ফলে এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। এবং লাস্ট যে আপডেটটা আমরা জানি যে মন্ত্রণালয় থেকে পর্যন্ত ইনভলভ হয়েছে, ভাগে ভাগে টাকা দেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে একটা নোটিশ তাদেরকে জানানো হচ্ছে, না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমার কাছে মনে হয় যে এটা আরো আগেই একটা আইনি পদক্ষেপের দিকে যাওয়া উচিত ছিল, টুর্নামেন্ট শেষ করার আগেই আসলে প্লেয়ারদের টাকা
যে কোনো ভাবে পৌঁছে দেওয়া উচিত ছিল। আমরা প্রত্যাশা করবো যে দুর্বার রাজশাহী সমস্ত আলোচনা সমালোচনা উতরে গিয়ে পেমেন্টগুলো অ্যাটলিস্ট ক্লিয়ার করে দেশের ভাবমূর্তিটা ক্ষুণ্ণ হওয়া রোধ করবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।